সম্প্রতি ইটালি অফিসিয়ালি চায়নার বিআরআই প্রজেক্ট হতে উইথড্র করে নিল, যদিও এটি সরকারিভাবে বাস্তবায়িত হবে 2024-এর জানুয়ারিতে। ইটালি 2019 সালে চায়নার এই বিআরআই প্রজেক্টে অন্তর্ভুক্ত হয়েছিল। সেই সময় আমেরিকা সহ ইউরোপের বহু দেশ ইটালিকে এই প্রজেক্টে অন্তর্ভুক্ত হতে বারণ করেছিল, কিন্তু ইটালি কারো কথা না শুনে তখন এই প্রজেক্টে সাইন করে। আজ 4 বছর পর ইটালি বিআরআই থেকে নিজেকে বের করে নিল। এই বিআরআই প্রজেক্ট কি, এর উদ্দেশ্য কি, কোন কোন দেশ এই প্রজেক্টের অন্তর্গত রয়েছে, ইটালি কেন বিআরআই থেকে নিজেকে সরিয়ে নিল, আর কোন কোন দেশ বিআরআই থেকে নিজেদেরকে পুল আউট করে নিয়েছে, বিআরআই সম্পর্কে ভারতের অবস্থান কি, এই সব বিষয়গুলি নিয়েই আজ আলোচনা করব। তার আগে একটি প্রশ্ন করছি, দেখুন উত্তরটা জানা আছে কিনা। প্রশ্ন হলো, ব্লাড রেইন কোন দেশে দেখতে পাওয়া যায়? অপশন হলো এ চায়না, বি ইতালি, সি গ্রিস, ডি ইজিপ্ট। প্রশ্নের উত্তর দেব পর্বের শেষে। চলুন তবে শুরু করা যাক আজকের প্রসঙ্গ। প্রাচীনকাল হতেই চায়না উৎকৃষ্ট মানের সিল্ক অর্থাৎ রেশম উৎপাদনে একটি অগ্রণী দেশ ছিল। সেই কারণে চায়না সারা পৃথিবীতে সেই সিল্ক এক্সপোর্ট করত, মূলত ইউরোপে। এই সিল্ক এক্সপোর্টের দুটি রাস্তা ছিল। একটি হলো তিব্বত হয়ে রাশিয়া, বর্তমানে তুর্কমেনিস্তান, উজবেকিস্তান, কাজাখস্তান ইত্যাদি দেশ হয়ে তারপর তুর্কি যেত। সেখান থেকে ইতালি হয়ে সারা ইউরোপে প্রবেশ করত। অপর রাস্তাটি ছিল সমুদ্রপথ। চায়না সাউথ চায়না সি হয়ে প্রথমে বঙ্গোপসাগর হয়ে তারপর ভারত মহাসাগর পার হয়ে আটলান্টিক হয়ে ইউরোপে প্রবেশ করত। পরবর্তীকালে জিওপলিটিক্যাল নানা কারণে এই রুটগুলি বন্ধ হয়ে যায়, বা বলা ভালো নতুন নতুন ট্রেড রুট আবিষ্কার হওয়াতে এই রুটগুলি গুরুত্ব হারিয়ে ফেলে। যেমন সুয়েজ ক্যানাল তৈরি হওয়াতে এখন আর আগের মতন ভারত মহাসাগর থেকে আটলান্টিক হয়ে আর ইউরোপে প্রবেশ করতে হয় না। এখন আরব সাগর থেকে রেড সি হয়ে সুয়েজ ক্যানাল পার হয়ে মেডিটেরিয়ান সি হয়ে খুব সহজেই ইউরোপে প্রবেশ করা যায়। কিন্তু চায়না তার ইকোনমিকে আরও স্ট্রং করার লক্ষ্যে এবং সারা পৃথিবীতে তার সামগ্রী পৌঁছে দেওয়ার জন্য প্রাচীন সেই সিল্ক রুটকে চালু করতে চেয়েছিল। সেই কারণে চায়না 2013 সালে ওয়ান বেল্ট ওয়ান রোড নামে একটি প্রজেক্ট লঞ্চ করে। এই প্রজেক্টের জন্য চায়না $1 ট্রিলিয়ন একটি ফান্ড গঠন করে। পুরনো সিল্ক রুটের আওতায় যেসব দেশগুলি আসতো সেই সব কটি দেশ ছাড়াও বিশ্বের প্রায় সব দেশকে চায়না ডেভেলপমেন্টের জন্য লোন অফার করে। চায়না বলে, তোমরা আমার কাছ থেকে লোন নিয়ে নিজেদের দেশে রাস্তাঘাট, মেট্রো রেল, এয়ারপোর্ট, নেভাল পোর্ট, পাওয়ার প্ল্যান্ট তৈরি করো, মানে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করো। ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ হলে জব ক্রিয়েট হবে, জব ক্রিয়েট হলে জনতার কাছে পয়সা আসবে, জনতার কাছে পয়সা এলে তারা খরচ করবে, অর্থাৎ ইকোনমি তো বুস্ট আসবে। চায়না যেমন ডেভেলপ করেছে তেমনি তোমরাও রাতারাতি ডেভেলপ করবে। চায়নার দেখানো স্বপ্নে বহু দেশ এই প্রজেক্টে আগ্রহী হয়, কিন্তু আমেরিকা, ফ্রান্স, জার্মানি, ব্রিটেন সহ অধিকাংশ পশ্চিমী দেশ বলে ওয়ান বেল্ট ওয়ান রোড মানে চায়না একটিই দেশ আর বাদবাকি সব তার গোলামে পরিণত হবে। সেই কারণেই চায়না ওয়ান শব্দটিতে এত প্রাধান্য দিচ্ছে। এরপর চায়না বেগতিক দেখে ওয়ান বেল্ট ওয়ান রোডের নাম পরিবর্তন করে বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ রাখে। এখানে বেল্ট মানে স্থলপথে যে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করা হচ্ছে তাকে বোঝানো হয়েছে, আর রোড মানে সি রুটকে বোঝানো হয়েছে। চায়নার বক্তব্য অনুযায়ী আগামী দিনে সব দেশকে ইকোনমির ওপর জোর দিতে হবে। ইকোনমি তখনই ভালো হবে যখন দেশে ভালো রাস্তাঘাট হবে, ভালো এয়ারপোর্ট, নেভাল পোর্ট হবে, দ্রুতগতির মেট্রো এবং বুলেট ট্রেন হবে, নন স্টপ ইলেকট্রিসিটি থাকবে। তবে তো বড় বড় জায়ান্ট কোম্পানিগুলি সেই দেশে ইন্ডাস্ট্রি সেট আপ করবে। ইন্ডাস্ট্রি সেট আপ হলে জব ক্রিয়েট হবে, প্রোডাকশন বাড়বে, তখন জনতার কাছে পয়সা আসবে, তারা সেই পয়সা আবার মার্কেটে ইনভেস্ট করবে, মানে ইকোনমি গ্রো করবে। চায়নার এই প্রস্তাবে বিশ্বের প্রায় শতাধিক দেশ এই বিআরআই প্রজেক্টে সাইন করে। এমন নয় যে এই দেশগুলি কেবল চায়নার সিল্ক রুটের অন্তর্গত ছিল, এমন বহু দেশ এই প্রজেক্টে অন্তর্ভুক্ত হয় যারা তথাকথিত সিল্ক রুটের আওতায় পড়ে না, যেমন সাউথ আমেরিকার দেশগুলি। আবার এমনও নয় যে কেবলমাত্র আর্থিকভাবে দুর্বল দেশগুলি এই প্রজেক্টে অন্তর্ভুক্ত হয়েছিল।
সাউথ কোরিয়া, রাশিয়া, ইতালির মতন বড় বড় ইকোনমির দেশও এই প্রজেক্টে সাইন করে। চায়না বহুবার চেষ্টা করেছিল ভারতকে এই বিআরআই এর অন্তর্ভুক্ত করতে, কিন্তু ভারত কখনো এই প্রজেক্টে রাজি হয়নি। তার অনেকগুলি কারণ রয়েছে, যেমন সিকিউরিটি চ্যালেঞ্জ। ভারত আর চায়নার মধ্যে হিমালয় এমন এক প্রাকৃতিক প্রাচীর যা ভারতকে বহুভাবে সিকিউরিটি প্রদান করে। ভারত যদি বিআরআই জয়েন্ট করত, তবে চায়না ইনফ্রাস্ট্রাকচারের নামে চীন আর ভারতের মধ্যে এমন সুপারফাস্ট ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করত যা ওয়ার সিচুয়েশনে ভারতকে ব্যাকফুটে ফেলে দিতে পারত। চায়না এই মুহূর্তে ম্যানুফ্যাকচারিং হাবে পরিণত হয়েছে। চায়না যে মূল্যে একটি পণ্য উৎপাদন করে, ভারত সেই মূল্যে সেম কোয়ালিটির পণ্য উৎপাদন করতে পারে না। ভারত বিআরআই এর আওতায় এলে চায়না তার গুডসকে আরও সহজে ভারতের মার্কেটে পাঠাতে পারত। ফলে চাইনিজ গুডসে ভারতের মার্কেট ভরে যেত। এতে ভারতের প্রোডাকশন ক্ষতিগ্রস্ত হতো এবং বেকার সমস্যা আরও তীব্রতর হতো। ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের জন্য এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক, ওয়ার্ল্ড ব্যাংকের মতো একাধিক ব্যাংক রয়েছে, যাদের কাজই হলো বিভিন্ন দেশের ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করার জন্য লোন প্রদান করা। এদের লোন ইন্টারেস্ট অনেক কম হয়, অন্যদিকে চায়নার ইন্টারেস্ট অনেক বেশি। অপরদিকে ওয়ার্ল্ড ব্যাংক বা অন্য যে কোনো ব্যাংক থেকে লোন নিলে তা কত ইন্টারেস্ট দিতে হবে তা সকলের কাছে ওপেন থাকে। উল্টো দিকে চায়নার কাছ থেকে লোন নিলে তা কারো সাথে শেয়ার করা যাবে না। মানে চাইনিজ লোন নিলে সেটা কত ইন্টারেস্ট তাকে ফেরত দিতে হবে তা দেশের জনগণ জানতে পারবে না, যা রাইট টু ইনফরমেশনকে ভায়োলেন্স করে। এছাড়া সময় মতো লোন ফেরত না দিতে পারলে কি হবে ইত্যাদি কোনো ইনফরমেশনই দেশের জনগণকে জানানো যাবে না। এরকম অবাস্তব কন্ডিশনের জন্য ভারত এই প্রজেক্টে অন্তর্ভুক্ত হয়নি। ইতালি বিআরআই জয়েন করে 2019 সালে। তখন ইতালির প্রধানমন্ত্রী ছিলেন গুসেফ কন্টে। সেই সময় ইউরোপে বেশ কয়েক বছর ধরে স্লো ইকোনমিক গ্রোথ দেখা যাচ্ছিল। চায়নার যেহেতু পপুলেশন অনেক বড় এবং তার কনজিউমার পাওয়ার ইন্ডেক্স মানে মাথাপিছু ক্রয় করার ক্ষমতাও ভালো, তাই ইতালি ভেবেছিল চায়নার সাথে এই প্রজেক্টে বাস্তবায়িত হলে ইতালি চায়নাকে অনেক বেশি পণ্য এক্সপোর্ট করতে পারবে। কিন্তু গত 4 বছর এই প্রজেক্টের আন্ডারে তেমন কিছু অগ্রগতি হয়নি। উল্টে চায়নার এই বিআরআই প্রজেক্টের জন্য শ্রীলঙ্কা, পাকিস্তানের মতো দেশ আজ দেউলিয়া হয়ে গেছে। রিপেমেন্ট না করার জন্য চায়না এক এক করে বিভিন্ন দেশের সম্পদ লুট করে চলেছে। অপরদিকে ফ্রান্স, জার্মানি সহ বহু ইউরোপীয় দেশ চায়নার এই বিআরআই প্রজেক্টের অন্তর্ভুক্ত না হয়েও দিব্যি চায়নার সাথে ট্রেড করে চলেছে। আর ইতালি বিআরআই জয়েন করেও তার ট্রেড তুলনামূলকভাবে বাড়েনি, বরং ইতালি আগে যেখানে ট্রেড সারপ্লাসে থাকতো, এখন সেখানে ট্রেড ডেফিসিটে চলে এসেছে। খুব স্বাভাবিকভাবেই এই চুক্তি ইতালির জন্য স্বাস্থ্যকর ছিল না। তবু একটি স্বাভাবিক প্রশ্ন উঠতে পারে, এখন কেন ইতালি এই চুক্তি থেকে বেরিয়ে এলো? আসলে ইতালি একা নয়, ফিলিপিন্সও বিআরআই থেকে নিজেদেরকে পুল আউট করে নিয়েছে। ইতালি বিআরআই থেকে বেরিয়ে যাওয়ার আরও একটি বড় কারণ হলো ভারত। বস্তুত গত 2-3 বছর ধরে ভারত আর ইতালির মধ্যে যে সম্পর্ক সেটা আরও বেশি মজবুত হয়েছে। বিশেষ করে যখন থেকে জর্জিয়া মেলোনি ইতালির প্রধানমন্ত্রী হয়েছেন, তখন থেকেই তিনি ভারতের আরও কাছাকাছি হয়েছেন। গত বছর ইন্দোনেশিয়ার বালিতে G20 মিটিংয়ের সময় থেকেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে মেলোনির বন্ধুত্বপূর্ণ সম্পর্ক সুদৃঢ় হয়। তৎপর এই বছর ভারতে G20 সামিটে যখন আইমেকের প্রস্তাব পেশ করে ভারত, যার শুরু ভারত থেকে মিডল ইস্ট হয়ে ইতালি গিয়ে শেষ হয় এবং সেখান থেকে সারা ইউরোপে এশিয়ার সাথে কানেক্টেড হয়। এইরকম একটি প্রজেক্ট যা চায়নার বিআরআই থেকে অনেক গুণ ভালো প্রজেক্ট, এবং এটারও ডেস্টিনেশন সেই ইতালি। সবচেয়ে বড় ব্যাপার হলো আইমেকে কোনো লুকোচুরি নেই, কোনো সিক্রেট লোন বা কোনো রকম ধোঁয়াশার ব্যাপার নেই। এখানে যে যে দেশের মধ্য দিয়ে এই প্রজেক্ট যাবে সেই সেই দেশকে তাদের ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করতে হবে। অবশ্যই তার জন্য একটা আলাদা ফান্ড গঠন করা হবে এবং প্রতিটি দেশকে সেই ফান্ডে অংশগ্রহণ করতে হবে। এখানে চায়নার মতো কেবলমাত্র একটি দেশের থেকে লোন নেওয়ার কোনো বাধ্যবাধকতা নেই। স্বাভাবিকভাবে ইতালি এই প্রজেক্টের একজন কি পার্টনার। এছাড়া
চায়নার বিআরআই থেকে আইমেক অনেক কস্ট এফেক্টিভ প্রজেক্ট। অপরদিকে এই মুহূর্তে ভারতের গ্রোথ খুব ভালো রয়েছে এবং ভারতের এই গ্রোথ আগামী কয়েক দশক বজায় থাকবে বলে বিশেষজ্ঞরা মনে করছে। ভারতের ক্রেডিট র্যাঙ্কিং যেখানে ইনক্রিজ করছে, সেখানে চায়নার ক্রেডিট র্যাঙ্কিং নেগেটিভে যাচ্ছে। ভারতের কনজিউমার পাওয়ার ইন্ডেক্সও ধীরে ধীরে বেড়ে চলেছে, অর্থাৎ ভারত একটি এমার্জিং পাওয়ার। তাই আগামী দিনে চায়নাতে ইনভেস্ট করার চেয়ে ভারতে ইনভেস্ট করলে তার প্রফিট অনেক বেশি পাওয়া যাবে। সেই কারণেই ইতালি বিআরআই থেকে নিজেদেরকে পুল আউট করে নিল। সোশ্যাল মিডিয়াতে মোদি আর মেলোনিকে নিয়ে নানা মন্তব্য করা হচ্ছে। আসলে জিও পলিটিক্সে দেশের স্বার্থ সবার আগে। তাই মেলোনি যেটা করছেন তা কোনো মেলোডির জন্য নয়, শুধুই তার দেশের স্বার্থের জন্য। প্রশ্ন ছিল ব্লাড রেন কোথায় দেখতে পাওয়া যায়। সঠিক উত্তর হলো অপশন বি, ইতালি। জয় হিন্দ, বন্দে মাতরম।